আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ। আমি বেশ কিছু কারণে তোমাদের ক্লাসটা এভাবে রেকর্ড করতে হচ্ছে, তোমাদের অলরেডি আমি বলে দিয়েছিলাম। তো আজকের ক্লাসে আমরা ইতিহাস দ্বিতীয় পত্রে যে আমাদের দ্বিতীয় যে অধ্যায় আছে ফরাসি বিপ্লব বা ফ্রেঞ্চ রিভলিউশন, সেটা নিয়ে আজ আমরা একটু কথা বলবো, ঠিক আছে? সো দেখো, এই ফরাসি বিপ্লব থেকে আমাদের যে এমসিকিউগুলো এসেছে বিগত বছরগুলোতে বা যেগুলো এবছর আসতে পারে, অ্যান্ড ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ আমরা আজ আলোচনা করব এবং এখান থেকে আর কি কি আসতে পারে সেগুলো বলবো। দেখো, আমাদের যে প্রথম প্রশ্নটা সেটা হচ্ছে যে ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়েছিল। সো এই চ্যাপ্টার থেকে দেখো, এই যে একটা সাল, তোমরা অনেক সময় জিজ্ঞাসা করো যে ভাই মানে সাল যে আছে এই সালগুলোর মধ্যে কোন কোন সালগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট। সো দেখো, একটা বিপ্লব যখন হচ্ছে, হ্যাঁ, সো এই বিপ্লবটা কত সালে হচ্ছে সেটা তো অবশ্যই লাগবে। যেমন ধরো এখানে ফরাসি বিপ্লব, আমরা যখন অক্টোবর বিপ্লব করবো, সেই অক্টোবর বা বলশেভিক বিপ্লবটা সেটা কবে হয়েছিল? 1917 বা 1917 সালে, ঠিক আছে? সো এরকম আমাদের সালগুলো জানতে হবে। সো দেখো, এটা কি হবে অ্যান্সার? এটা অ্যান্সার হবে 1789 সালে। সো ফরাসি বিপ্লবটা আসলে দেখো একদিনে তো হয় নাই বা একটা বছরে তো হয় নাই। সো এটা কি 1789 সাল থেকে শুরু করে প্রায় অনেক দিন, ধরো যে তোমার 1800 সালের পরেও এটা কি চলেছে অনেকদিন পর্যন্ত বলতে পারো। তারপর দেখো এখানে সপ্তদশ শতকে ফরাসি রাজতন্ত্রকে একটি স্বৈরতন্ত্রী প্রতিষ্ঠানে পরিণত করেন কে? সো এখানে তোমার আমাদের ওই টাইমটাতে যে ফ্রেঞ্চ যারা তোমার সম্রাট ছিল, হ্যাঁ, তাদের মধ্যে দেখো এখানে 14th লুই বা 14দশ লুই অ্যান্ড 16th লুই, এই দুজন মানুষ, রাজনীতিবিদ ম্যাজারিন সে কিন্তু এখানে কানেক্টেড ছিল না এই স্বৈরতন্ত্রী প্রতিষ্ঠান বানাতে। এখানে 14th লুই অ্যান্ড 16th লুই, এখানে আমাদের অ্যান্সারটা হবে 1 আর 3। সো এই যে আমাদের 16th লুই, তিনি কিন্তু একটা কথা বলেছিলেন, কি বলছিলেন? আই অ্যাম স্টেট, ঠিক আছে, আমি নিজেই কি স্টেট, আমি নিজেই কি রাষ্ট্র, এই কথাটা কিন্তু তিনি বলেছিলেন। ওকে, সো তারপর দেখো এখানে আমাদের পরবর্তী যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আজও হাটবাড়িয়া গ্রামের উন্নয়ন ঘটেনি। গ্রামে যাদের জমি জমা আছে তারা বিশেষ সুবিধা ভোগ করে, অ্যান্ড যাদের জমি জমা নেই তারা অধিকারহীন। জমি জমার মালিক প্রথম স্তরের এবং জমিহীনরা দ্বিতীয় স্তরের। আর এক শ্রেণীর লোক আছে গ্রামে যাদের একেবারেই কিছু নেই, তারা ভিক্ষুক, তাদের বসবাসের জায়গাটুকু নেই। উদ্দীপকের গ্রামের ন্যায় বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের সমাজ কত ভাগে বিভক্ত ছিল? এখানে দেখো যে উদ্দীপকের যে গ্রাম, হ্যাঁ, এই গ্রামের ন্যায় বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের সমাজকে আমরা যদি দেখতে চাই যখন মোটা দাগে 3 ভাগে ভাগ করা ছিল। একটা ছিল কি যাজক শ্রেণী, ঠিক আছে, যারা হচ্ছে তোমার রিলিজিয়াস তারা ছিল। তারপর সেকেন্ড একটা ক্লাস ছিল ধরো যারা হচ্ছে তোমার মানে একদম অভিজাত, ঠিক আছে। আর থার্ড যে শ্রেণীটা তারা ছিল কি কৃষক বা শ্রমিক এই ধরনের। সেই উদ্দীপকে দেখো যে উক্ত সময়ে ষোড়শ লুইয়ের উপর চাপ সৃষ্টি করে কারা? ওই টাইমটাতে 16th লুইয়ের উপর কারা চাপ সৃষ্টি করেছিল? অপশন যে দেখি অভিজাত শ্রেণী, হ্যাঁ, তারা কি চাপ সৃষ্টি করেছিল? তারপর কি ব্যবসায়ী শ্রেণী, সেনাবাহিনী না। সেখানে আমাদের অ্যান্সারটা হবে কি খ নাম্বার 1 আর 3। ওকে, সো পরবর্তী প্রশ্নে, আচ্ছা আমি সলভ করার টাইম একটা জিনিস তোমাকে বলবো, তুমি যখন ক্লাসটা দেখবা তুমি একটা কাজ করতে পারো, তুমি হচ্ছে কি একটু পজ করে যখন কোয়েশ্চেনটা আসবে তুমি নিজেই হচ্ছে কি একটু অ্যান্সার দিবা কমেন্টে, অ্যান্ড তোমার যদি অ্যান্সারটা হয় তুমি হইলো, না হলে আবার রাইট অ্যান্সারটা লিখবা, তাহলে দেখবে কি জিনিসটা মনে থাকে অনেক লং টাইম। ওকে, তারপর দেখো এখানে যে দ্য স্পিরিট অফ দ্য লস, এই গ্রন্থটির লেখককে? এটা লেখক হচ্ছে কি চার্লস মন্টেঙ্কু, ঠিক আছে, লেখককে চার্লস মন্টেঙ্কু। এটা একদম ইম্পর্টেন্ট একটা বই, হ্যাঁ। সো এটা কিন্তু মাঝে মাঝে আসে, এটা কিন্তু অনেক পরীক্ষাতে আসে, শুধু এইচএসসি না, তোমার বিসিএস বা ভার্সিটি অ্যাডমিশন এসবেও আসে। তারপর দেখো লকত্রা সোশ্যাল বা দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, এই গ্রন্থটির লেখককে? এটা লেখক হচ্ছে দেখো এখানে, এটা হচ্ছে কি যে জিন জ্যাক রুসো বা জ্যাক রুসো বলে বাংলাতে। সো উনি হচ্ছে এটা রাইটার, এটাও অনেক ইম্পর্টেন্ট পড়বা। তারপর দেখো যে ইতিহাসবেত্তারা মানে কি, যারা ইতিহাস বিষয়ে অভিজ্ঞ, যারা ইতিহাসবেত্তারা কাকে দ্য চিফ প্রফেট অফ রেভলিউশন মানে কি বিপ্লবের একদম চিফ প্রফেট কাকে বলা হয়, কাকে বলে অভিহিত করেছেন? সেটাও কিন্তু সেম লোকটা যে তোমার একটু আগে আমরা দেখে আসলাম, সে কি করেছে, তোমার দ্য সোশ্যাল কন্ট্রাক্ট বইটা লিখেছে, ঠিক আছে। সো তাকে বলা হয় কি বিপ্লবের তোমার এই যে এখানে প্রধান প্রবক্তা, তার নাম কি জ্যাক রুসো বা জিন জ্যাক রুসো। ওকে, সো পরবর্তী প্রশ্ন যদি আমরা যাই, এখানে কি দেখবা যে সংবিধান সভা সমগ্র ফ্রান্সকে কতটি ডিপার্টমেন্ট বা প্রদেশে সমান ভাগে ভাগ করেছিলেন? এখানে দেখো এটা একটা তোমার নিউমেরিক্যাল কোয়েশ্চেন, এগুলোতে কিছু জিনিস তোমার আগে মুখস্থ করে যেতে হবে যেগুলো আগের বছরে এসেছে। এইটার অ্যান্সার হবে কি 83, ঠিক আছে, 83টি। তারপর দেখেন এখানে আরেকটা নিউমেরিক্যাল কোয়েশ্চেন, সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রদেশগুলোকে কতটি জেলায় বিভক্ত করা হয়েছিল? একটু আগে আমরা দেখে আসলাম কি এখানে তোমার মোটামুটি প্রদেশ ছিল কয়টা? 83টা। সেই 83টা প্রদেশকে আবার তোমার এখানে ভাগ করা হয়েছিল মোটামুটি 547টা জেলাতে, ঠিক আছে। সো এটা একটু মনে রাখবা। তারপর দেখো যে তৎকালীন ফ্রান্সের 2 কোটি
60 লক্ষ জনসংখ্যার মধ্যে কত লক্ষ নাগরিক সক্রিয় ভোটাধিকার বলে বিবেচিত বা লাভ করেছিলেন? তৎকালীন দেখো তোমার মোটামুটি 2,60,00,000-র মধ্যে মাত্র 45 লক্ষ তারা কি ভোটাধিকার দিতে পারতেন। তারপর দেখেন এখানে যে জনতা কত সালে টুইলারিস রাজপ্রাসাদ আক্রমণ করেন। এই টুইলারিস রাজপ্রাসাদ যেটা এখানে আক্রমণ করেছিল কবে? 20 জুন 1792 সালে, যখন তোমার বিপ্লবটা একদম পিক মোমেন্টে আছে। হ্যাঁ, বাংলাদেশে কিছুদিন আগে যে বিপ্লব হলো না, সেই বিপ্লবে কি আমরা গণভবন আক্রমণ করেছিলাম, সেরকম। তারপর দেখেন যে রোবস্পিয়ারকে কখন গিলোটিনের মৃত্যুদণ্ড প্রদান করা হয়। দেখো এই যে রোবস্পিয়ার আর যে গিলোটিন কি তোমার হচ্ছে একটা যন্ত্র, যেটার মাধ্যমে কি মানুষকে হত্যা করা হয়। ধরো যেরকম একটা যন্ত্র, এখানে তোমার ধরো যে মাথাটা দিলে তোমার এটাকে ধাক্কা মারলে কি তার মাথাটা আগে কেটে পড়ে যায়, মানে এরকম একটা যন্ত্র টাইপ। আমি দেখাতে পারছি না এখন, সরি। সো এই রোবস্পিয়ারই কি ছিলেন? তিনি এই গিলোটিনের মানে আবিষ্কারক। এই গিলোটিনটা তিনি নিজেই বানিয়েছিলেন, ঠিক আছে। সো এটাতেই আলটিমেটলি তার মৃত্যু হয়, কারণ তিনি তোমার বিপ্লবের পরে তিনি আসলে সত্যি বলতে খুব বেশি একটা মানে ধরো যে লাফালাফি করা বা একটু তোমার সন্ত্রাসবাদটা ছড়াচ্ছিল, ঠিক আছে। সো আলটিমেটলি তাকেও এই গিলোটিনে হত্যা করা হয়। তারপর দেখো যে ফ্রান্সের কৃষক শ্রমিকদের বলা হতো কোন শ্রেণী? আমরা কি দেখলাম না যে ফ্রান্সের তৎকালীন যে সমাজটা 3 ভাগে বিভক্ত ছিল। একটা কি যাজক শ্রেণী, একটা কি ছিল তোমার যাজক শ্রেণী, একটা ছিল আমাদের যাজক শ্রেণী, একটা ছিল কি, একটা ছিল অভিজাত শ্রেণী। অভিজাত শ্রেণী একটা কি ছিল তোমার নিম্ন শ্রেণী বা হচ্ছে তোমার গরিব শ্রেণী বা নিম্ন শ্রেণী বলতে পারো। এইটার মধ্যে তোমার এই যে ফ্রান্সের কৃষক শ্রমিক তারা ছিল কি তৃতীয় শ্রেণী বা গরিব শ্রেণীর মধ্যে। সো আমাদের অ্যান্সার হবে এইটা, ঠিক আছে। সো দেখো এখানে আমরা যাই, এরপর দেখো যে ফরাসি বিপ্লব হয়েছিল। অপশনগুলো একটু দেখি আমরা কি কি মিল আছে। 1789 সালে, হ্যাঁ এটা মিলেছে। তারপর হচ্ছে রাজা ষোড়শ লুইয়ের বা 16th লুইয়ের টাইমে, হ্যাঁ এটাও মিলেছে। সো এটা আর হবে না, আমাদের অ্যান্সার হবে কি 1 and 2। তারপর যদি আমরা একটু যাই সামনে যে সন্ত্রাসের রাজত্বের প্রধান নেতা কে ছিল। এখানে দেখো একটু আগে তোমাদেরকে বলেছিলাম আমি যে তোমার ওই বিপ্লবের টাইমে একজন কিন্তু খুব সন্ত্রাসবাদ ছড়াচ্ছিল, সে এবং নিজেই গিলোটিনের মানে প্রবর্তক ছিল। তার নাম কি রোবস্পিয়ার। নেপোলিয়ন তো অবশ্যই না, কারণ তিনি ছিলেন কি ফরাসি বিপ্লবের একজন বরপুত্র, বা তিনি আসলে বিপ্লবের পরে ভালো কাজ করেছেন। তারপর কি ডাল্টন। সো এখানে ডাল্টনটা হয়। সো আমাদের রোবস্পিয়ার আর ডাল্টন এই দুজন কিন্তু এই সাম্রাজ্যবাদী বা সাম্রাজ্যবাদ না, আসলে সন্ত্রাসবাদের প্রবক্তা ছিল ওই টাইমটাতে। সো অ্যান্সার হবে কি 1 আর 3। তারপর দেখেন এখানে আমাদের ছোট্ট একটা জিনিস একটু বলি। তোমরা যারা ঢাকা ভার্সিটি খ ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, আমাদের কিন্তু আমার আর তোমাদের অর্ক ভাইয়ার যারা আমাদের ক্লাস করেছে, আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে, আমাদের কিন্তু ডিইউ বি ইউনিটের একটা প্রাইভেট প্রোগ্রাম আছে, ঠিক আছে। এটা কিন্তু কোনো কোর্সের মতো না। ধরো যে এই প্রাইভেট প্রোগ্রামটা কি আমি তোমার প্রাইভেট কেয়ার নিব। ধরো যে তুমি কি পড়বা না পড়বা, তোমাকে আমি রুটিন বানিয়ে দিব, সবাইকে আলাদা করে তোমার কি কি সমস্যা হচ্ছে এই ধরনের জিনিসপত্র। সো একজন ঢাবিয়া ভাইয়ের কাছে তুমি যদি 4-5 মাস এইভাবে পড়তে চাও, আমাদের কোর্স ফি রেখেছি মাত্র 8,000 টাকা। বর্তমানে এইচএসসি পর কিন্তু 10,000 টাকা হয়ে যাবে। সো আমাদের ক্লাস যদি তোমার ভালো লাগে, তুমি অবশ্যই আমাদের কোর্সটাতে এনরোল করতে পারো, ঠিক আছে। আর ডিটেলস জানতে তুমি অবশ্যই আমাদের একটা নাম্বার দিয়ে দিয়ে এখানে তুমি হচ্ছে কল দিতে পারো। ওকে, সো আসো আমরা আবার এগিয়ে যাই। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিল? ওই টাইমটাতে কিন্তু আমরা সবাই জানি ফ্রান্সের রাজা কে ছিল, 16th লুই, ঠিক আছে। এটা কিন্তু বারবার আসে, ঠিক আছে। এই তোমার 16th লুইয়ের যে জিনিসটা তোমার ধরো যেটা কিন্তু বারবার আসছে আমাদের কি হবে, সরি এটা হবে যে আমাদের 16th লুই। ওকে, তারপর দেখেন এখানে যে অস্ট্রিয়ার রাজধানীর নাম কি। অস্ট্রিয়ার রাজধানীর নাম এটা ভিয়েনা। এটা হচ্ছে খুবই একটা বেসিক ইনফরমেশন, এটা তোমরা সবাই জানো। ফরাসি বিপ্লবের প্রাককালে ফ্রান্স অভিজাত শ্রেণী কতটি উপগোষ্ঠী ছিল? ফ্রান্সের যে অভিজাত শ্রেণীটা সেখানেও কিন্তু আবার ভাগ ছিল, ঠিক আছে। এটা কয়টা ছিল টোটাল? 3টা। এগুলো তোমরা সবাই জানো, খুবই বেসিক ইনফরমেশন এগুলো। আচ্ছা, তারপর এখানে একটু দেখি আমরা যে প্রাক বিপ্লব ফ্রান্সের অর্থনীতির অন্যতম অন্ধকারময় দিক ছিল কোনটা? দেখো প্রাক বিপ্লব মানে বিপ্লবের পূর্বে যে অর্থনীতি তার অন্ধকারময় একটা দিক, সেটা কি ছিল? সরকারি অমিতব্যয়িতা, কৃষক শ্রেণী কর্মবিমুখতা না, কৃষকরা আসলে জমি কাজ করতো, যাজক শ্রেণী অতি বিলাসিতা, এটাও আসলে এভাবে না, বিপ্লবীদের সন্ত্রাসী কার্যকলাপ, এটাও না। সবচেয়ে অন্যতম হয়তো কি সরকারের অমিতব্যয়িতা। তারা কি করতো? তারা দেশের মানুষের জন্য না মানে খরচ করতে চাইতো না, ঠিক আছে। তারা মানুষের জন্য খরচ করতে চাইতো না বা করতে চাইতো না। তো এই কারণে আর কি এটা হয়েছে। তারপর দেখো এখানে যে অষ্টাদশ শতকের তোমার দার্শনিকদের অবদান সম্বন্ধে তুমি কোনটিকে বেশি সঠিক মনে করো? এখানে দেখি আমরা একটু যে শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটান, তারা মধ্যযুগের অন্ধবিশ্বাস ও কুসংস্কারের তীব্র সমালোচনা করেন, সংঘটিত বিভিন্ন বিপ্লবের নেতৃত্ব দেন, সমাজতন্ত্রকে পৃষ্ঠপোষকতা করেন। এটা আসলে হবে কি আমাদের
তারা মধ্যযুগের অন্ধবিশ্বাস ও কুসংস্কারের তীব্র সমালোচনা করেন। এটাই কি হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তারপর এখানে দেখো যে তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দেব। আমরা এটা ছোটবেলা থেকেই দেখে আসছি, এটা কিন্তু বলেছিলেন কে, নেপোলিয়ান, ঠিক আছে। এটা আমি আর টাইম দিলাম না, তুমি এমনিতেই পারো। ফিজিওক্র্যাটিদের প্রবক্তা কে ছিলেন? এই ফিজিওক্র্যাটিদের প্রবক্তা ছিলেন কি, অ্যাডাম স্মিথ। এটা একটু পড়ে নিও তোমরা। তারপর দেখো আমরা একটু সামনে যদি যাই, এখানে টেনিস কোর্ট শপথ কোনটির সাথে জড়িত? দেখো তুমি যদি বইটা ঠিকমতো পড়ো তুমি দেখবা যে ফ্রেঞ্চ রিভলিউশনের পরে কিন্তু একটা টেনিস কোর্ট শপথ হয়েছিল, সেটার সাথে কি মানে আমাদের এই ফরাসি বিপ্লবটাই জড়িত। তারপর এখানে দেখো যে 1789 সালে ফ্রান্সে কতটি জাতীয় আদালত গঠন করা হয়? ওই টাইমটাতে কিন্তু ফ্রান্সে টোটাল 2টা জাতীয় আদালত গঠন করা হয়েছিল, ঠিক আছে। তারপর দেখো কত সালে ফ্রান্সে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের শাসন শুরু হয়? এটা হচ্ছে আমাদের বিপ্লব হলো কবে? বিপ্লব হয়েছে 1789 সালে। তারপরে কিন্তু 1791 সালে কিন্তু আমাদের ফ্রান্সে যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রটা সেটা শুরু হয়েছিল, ঠিক আছে। সো আমাদের এটা হবে অ্যান্সার। তারপর দেখো এখানে আমাদের ক্ষমতা স্বতন্ত্রীকরণের প্রবক্তাকে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ মানে কি, তোমার সেপারেশন অফ, থিওরি অফ সেপারেশন অফ পাওয়ার, ঠিক আছে। এটা কি সেপারেশন অফ পাওয়ার মানে কি, পাওয়ারটা তোমার একজনের কাছে কেন্দ্রীভূত থাকবে না, ঠিক আছে। এটা কে ছিল? এটা কে বলছিল? যে মন্টেঙ্কু বলছিল, ঠিক আছে। এখানে তোমার বই মন্টেস্কু বলে, বাট আসলে অ্যাকচুয়ালি তার নামটা কি, মন্টেঙ্কু, ঠিক আছে। সো আমাদের অ্যান্সারটা কি হবে? মন্টেঙ্কু, ওকে। তারপর দেখেন এখানে ফরাসি বিপ্লবের স্লোগান কে ছিল? ফরাসি বিপ্লবের স্লোগানটা আসলে এরকম ছিল যে লিবার্টে ফ্র্যাটার্নিতে ইকুয়ালিতে, মানে এটা ফ্রেঞ্চে, লিবার্টি ইংলিশে হবে কি, লিবার্টি ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি, বাংলায় কি, সাম্য মৈত্রী স্বাধীনতা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এইটা, ওকে। তারপর হচ্ছে দেখেন এখানে যে ফরাসি বিপ্লবের প্রাককালে ফ্রান্স কয় ধরনের প্রত্যক্ষ কর প্রচলিত ছিল ফ্রান্সে? সেটা কি হবে? টোটাল 3 ধরনের কর তখন তারা প্রচলন করেছিল, ওকে। তারপর দেখেন যে ফরাসি বিপ্লবের প্রাককালে ফ্রান্সের সমাজ কত ভাগে ভাগ ছিল? সেটা কি 3 ভাগে ভাগ ছিল ফ্রান্সের সমাজ, ঠিক আছে। সমাজের অ্যান্সারটা কি হবে? 3 ভাগে ভাগ ছিল, ওকে। তারপর দেখেন আমাদের এখানে যে কে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক ছিলেন? নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক কি, যে তোমার ধরো যে একটা নিয়মের মধ্যে রাজতন্ত্র চলবে। এর আগে দেখো ফরাসি বিপ্লবের আগে যে রাজতন্ত্র ছিল তারা কিন্তু একটা নিয়মের বাইরে চলে গিয়েছিল, তাই না? তারা কিন্তু বেশ উল্টাপাল্টা কাজ করছিল। তার ফলেই তো 1789 সালে কিন্তু তার ফলে প্রথমবার মানে বিপ্লবের যে ঢেউটা সেটা আসলো, তাই না? তারপর কি বিপ্লবটা হলো হচ্ছে আস্তে আস্তে। তাই এখানে কি ছিল? মন্টেঙ্কু, তারপর তোমার রুশো, জ্যাক রুশো যে আমরা জানি, তিনিও কিন্তু এই নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের একজন সাপোর্টার ছিলেন, ওকে। সো দেখো আমাদের ক্লাসটা এখানে শেষ হয়ে যাচ্ছে। সো তোমরা যারা ঢাকা ভার্সিটি ক্ষয় ইউনিটের ভর্তি পরীক্ষা দিবা, ঠিক আছে। সো তোমাদের জন্য কি, তোমরা আসলে চাও তো একজন ধাবিয়ান ভাইয়া বা যে অনেক অভিজ্ঞ বা হচ্ছে অনেক এক্সপিরিয়েন্স কোনো ভাইয়ের কাছে তোমরা গাইডলাইন চাও। সো আমি আর তোমাদের অর্ক ভাইয়া এই জন্য চেয়েছি আমরা তোমাদের জন্য একটা প্রাইভেট ব্যাচ এনেছি, ঠিক আছে। সেই ব্যাচে আমরা মোটামুটি দেখো কি কি ফিচার আছে, বেস্ট যে ফিচারগুলো তোমরা 24/7 আমাদেরকে যে কোনো প্রশ্ন করতে পারবে, যা কিছু জানতে চাইতে পারবে, ইনশাল্লাহ আমরা হেল্প করবো। অ্যান্ড এইচএসসির আগ পর্যন্ত এটা অফার, তুমি 8,000 টাকায় ভর্তি হতে পারবা। আমাদের কিন্তু একটা ব্যাচে সর্বোচ্চ 30 জন থাকবে, তাহলে তো বুঝতে পারতেছো আমরা কেন এটার কোর্স ফিটা কিছুটা বেশি রেখেছি। সার্ভিসটা তুমি অনেক বেশি পাবা। অন্যান্য জায়গায় তুমি 2,000 টাকা যে কোর্সগুলোতে ভর্তি হবা, 3,000 টাকায় তুমি দেখবে দেখালে ফেসবুকে লাইভ ক্লাস হচ্ছে, বাট এখানে ক্লাসগুলো কি আমি তোমার একদম পার্সোনালি নেবো, যে কোনো প্রশ্ন করতে পারবা। সো আমাদের ক্লাসগুলো যদি তোমার ভালো লাগে তুমি অবশ্যই আমাদের কোর্সে এনরোল করতে পারো, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।